আগের দুটো লেকচারে আমরা বিশেষ সাপেক্ষতাবাদের অনেকগুলো চমকপ্রদ ফল দেখেছিলাম। আমরা দেখেছিলাম চলমান ঘড়ি আস্তে হয়ে যায়, চলমান রুলার ছোট হয়ে যায়, আর এছাড়াও একটা জিনিসও দেখেছিলাম, সারা জীবন ধরে আমরা যেটা ভেবে এসেছি যে যুগপৎকা দুটি ঘটনা একসঙ্গে ঘটা, এই কথাটা সবার জন্য সত্য হওয়া উচিত, সেটা আসলে ঠিক নয়। আমরা এটা দেখেছি যে এটা হতেই পারে যে দুটি ঘটনা একজন পর্যবেক্ষকের জন্য একসঙ্গে ঘটলো, আরেকজনের জন্য একসঙ্গে ঘটলো না। আর শেষের ভিডিওর একদম শেষ ভাগে আমি একটা ধাঁধা আপনাদের সামনে রেখেছিলাম, সেই ধাঁধা দিয়ে আগে শুরু করছি। ধাঁধাটা একটু মনে করিয়ে দেওয়া যাক। ধাঁধাটা ছিল এরকম যে আমি খেয়ালি পোলাও পাঠিয়ে একটা 5 মিটার লম্বা গাড়ি কিনে ফেলেছি, কিন্তু কিনলে কি হবে? আমার গ্যারেজ তো সেই আগের মতোই 3 মিটার লম্বাই রয়ে গেছে। তা যেহেতু বিশেষ আপেক্ষিকতাবাদের সুবাদে আমি শিখে গেছি যে খুব জোরে কোনো জিনিস গেলে সেটা ছোট হয়ে যায়, তাই ভেবে দেখলাম কোনো সমস্যাই নেই। আমি যদি আলোর বেগের 80% বেগে আমার গাড়িটাকে চালাতে পারি, তাহলেই মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির জন্য গাড়িটা ছোট হয়ে 3 মিটার লম্বা হয়ে যাবে। কাজেই আমার গ্যারেজ সেটা এড়ে যাবে। কাজে আমি 0.8c তে গাড়ি চালাবো আলোর বেগে 80% বেগে, এবং তাহলে এই যে গামা ফ্যাক্টর যেটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে 1/√1 - v² সেটা কষলেই আসবে 5/3। তার মানে এই গামা ফ্যাক্টর দিয়ে যেহেতু চলমান রুলারের দৈর্ঘ্য ভাগ হয়ে যায়, সেরকম আমাদের চলমান গাড়ির দৈর্ঘ্য 5/3 দিয়ে ভাগ হবে, হয়ে 3 মিটার হয়ে যাবে। মানে মাটিতে দাঁড়ানো কোনো লোকের জন্য আমার এই গাড়িটার দৈর্ঘ্য তখন হবে স্রেফ 3 মিটার। কাজেই আমার মাটিতে দাঁড়িয়ে থাকা বন্ধু দেখবে যে আমার গাড়িটা 3 মিটার লম্বা, এবং আমার গ্যারেজ সে তো 3 মিটার লম্বাই তার কাছে, কারণ তার সাপেক্ষে তো চলছে না। সেই গ্যারেজ আর গাড়ি যেহেতু সমান লম্বা, সে বলবে আমার গাড়িটা গ্যারেজের মধ্যে এড়ে যাবে। এখন এই ঘটনাটা মোটামুটি এরকম দেখাবে যে মাটিতে দাঁড়িয়ে আছে তার জন্য। এখন এই যে ঘটনাটা আমরা দেখছি, এটা আমাদের কাছে অবাক করা মনে হতেই পারে, আমাদের চারিদিকে আমরা এরকম জিনিস একেবারেই দেখি না। কিন্তু খেয়াল রাখতে হবে সেটা দেখি না, তার কারণ হচ্ছে আমাদের চারিপাশে আমরা আলোর বেগের 80% বেগে ধাবমান বা তার ধারে কাছে বেগে ধাবমান কোনো জিনিস দেখতে পাই না। এটা আমাদের মেনে নেওয়া দরকার যে আমাদের যে চারপাশের সম্বন্ধে ধ্যান ধারণা, সেটা অত্যন্ত সীমিত এলাকার মধ্যেই সীমাবদ্ধ। আলোর গতিবেগের কাছাকাছি গতি কিংবা একটা পরমাণুর কাছাকাছি আয়তন, এগুলোর ধারে কাছে গেলে কি হয় সেটা কিন্তু আমাদের চারদিকে যে পৃথিবী সম্বন্ধে যে ধারণা, তাই দিয়ে কিন্তু সেগুলো আদৌ কখনো বোঝা যাওয়া সম্ভবই নয়। তা যাকে এটা কি ধাঁধা? উত্তর কিন্তু এটা ধাঁধা নয়। এটা আমাদের আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হতে পারে, এটা এরকম যে হয় সেটা আমরা বিশ্বাস করতে নাই পারি, কারণ আমরা চারদিকে এরকম জিনিস দেখি না। কিন্তু আবার যা বললাম, এটা আমাদের সীমিত জ্ঞানেরই প্রতিফলন যে আমরা এরকম জিনিস আমাদের চারপাশে করতে দেখছি না। কিন্তু এতে কিন্তু কোনো ধাঁধা নেই। ধাঁধাটা কোথায়? ধাঁধা হচ্ছে এখানে যে একই ঘটনা তো আমি আমার সাপেক্ষেও বলতে পারি। মানে আমি যে গাড়িতে বসে আছি, আমার সাপেক্ষে কি গাড়িটা চলছে? উত্তর হচ্ছে না। আমার সাপেক্ষে গাড়ি কিন্তু একেবারেই চলছে না, কাজে গাড়ি এখনো 5 মিটার লম্বাই আছে। তাহলে গ্যারেজ চলছে, বলে গ্যারেজ আমার সাপেক্ষে আলোর বেগের 80% বেগে এগিয়ে আসছে। তার মানে তার জন্য গামা ফ্যাক্টরটা 5/3। আমার গাড়ি তো 5 মিটার লম্বা আছেই, বরং গ্যারেজটা ওই 5/3 দিয়ে ভাগ হয়ে গেছে। মানে গ্যারেজের দৈর্ঘ্য এখন 3 মিটার থেকে কমে হয়ে গেছে 1.8 মিটার। মানে আমি বলবো যে আমার গাড়ি তো গ্যারেজে আটবেই না, বরং আমার গ্যারেজের থেকে 3.2 মিটার বড়। গাড়ির বেশিরভাগটাই গ্যারেজের থেকে বেরিয়ে থাকবে। এইটা হচ্ছে সমস্যা।
যে একই বিশেষাপেক্ষিকতাবাদের নিয়ম ব্যবহার করে আমার যে বন্ধু মাটিতে দাঁড়িয়ে আছে সে বলছে আমার গাড়ি লম্বায় ছোট হয়ে যাচ্ছে, আর আমি সেই নিয়মই ব্যবহার করে বলছি আমার গাড়ি ছোট হচ্ছে না, গ্যারেজটা ছোট হচ্ছে। এবং ফলে যেটা হচ্ছে, আমার বন্ধু বলছে আমার গাড়ি গ্যারেজের মধ্যে এঁটে যাবে, আমি বলছি মোটেই না, আটবে না, বরং অনেকটা বেরিয়ে থাকবে। কারণ প্রশ্ন হচ্ছে কে ঠিক? উত্তর হচ্ছে দুজনেই ঠিক। মানে আমার বন্ধু যেটা দেখবে সেটা হচ্ছে এরকম, সেটা কি দেখবে আমরা দেখেছি। আমি যেটা দেখবো সেটা হচ্ছে এরকম, এটা ছোট হয়ে যাওয়া গ্যারেজ আমার গাড়ির দিকে এগিয়ে আসবে, এবং যখন আমার গাড়ির সামনের মাথাটা গ্যারেজের ডান দিকের দেয়ালকে ছোবে তখন কিন্তু আমার গাড়ির অনেকটাই বেরিয়ে আছে। সেখানে একটা জিনিস মনে হতেই পারে যে আমার মাটিতে দাঁড়ানো বন্ধুটির কথা ঠিক বলে মেনেও নি, তাহলে তো সমস্যা হচ্ছে আমি গ্যারেজের ভেতর ঢুকে পড়ার পর কি হবে? আমি যদি গাড়িটাকে দাঁড় করে আবার তো আমার গাড়ি লম্বা হয়ে যাবে, বা অত জোরে ব্রেক কষতে গেলে তো এমনিতেই আমি অক্কা পাবো, কিংবা আমি যদি ব্রেক না কষি তাহলে পেছনের দেয়াল ভেঙে চুরে বেরিয়ে যাবে, একটা বিচিকিচ্ছিরি কাণ্ড হবে, প্রায় রোহিত শেট্টি সিনেমার মতো। তা এইসব গন্ডগোলের জিনিসের কথা না ভেবে জিনিস ভাবা যাক যে এটা হয়তো সত্যিকারের ইট কাঠ পাথরের গ্যারেজ নয়, মাটিতে 3 মিটার ব্যবধানে দুটো দাগ কাটা, তাহলেই হবে। একটা দাগ বাদিকে, একটা ডান দিকে, এবং তাদের মধ্যে 3 মিটারের ফারাক। এই ফারাকটা কে মেপেছে? মাটিতে যে দাঁড়িয়ে আছে সে মেপেছে যে এই দুটোর মধ্যে ফারাক হচ্ছে 3 মিটার। তাহলে সে কি বলছে? আমার মাটিতে দাঁড়ানো বন্ধুটি সে বলছে যে আমার গাড়ি কিন্তু এই দুটো 3 মিটার লম্বা দাগের মধ্যে এঁটে গেছে। আমি বলছি সেটা সম্ভবই নয়, কারণ আমার গাড়ি তো সেই 5 মিটারই লম্বা, কিন্তু দাগ দুটোর মধ্যে ব্যবধান 1.8 মিটার মোটে। তাহলে এবার কে ঠিক? উত্তর হচ্ছে দুজনেই। কিন্তু কি করে দুজনেই? সেটার জন্য বুঝতে হবে যে এই যে এঁটে গেছে কথাটা এর মানে কি। এঁটে গেছে কথাটার মানে হচ্ছে এরকম যে আমার মাটিতে দাঁড়ানো বন্ধু যখন বলছে যে আমার গাড়িটা ওই দুটো দাগের মধ্যে এঁটে গেছে, তখন তার আসল বক্তব্য হচ্ছে যে আমার গাড়ির সামনের মাথা আর মাটিতে ডান দিকের দাগ মিলে যাওয়া, পাশাপাশি চলে আসা, এবং আমার গাড়ির পেছনের মাথা বা ল্যাজ বাদিকের দাগের সাথে মিলে যাওয়া, এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার যুগপথ একসঙ্গে ঘটেছে। কাজে বোঝা গেল যে এতে যাওয়া কথাটার মধ্যে কিন্তু যুগপত্তার একটা ব্যাপার আছে, যেটা আমরা এতক্ষণ ধরে ভাবিনি। এবং এটা আমরা এমনিতে ভাবিনি বা ভাবি না, তার কারণ হচ্ছে যে যুগপত্তা সবার জন্যই একই রকম, এইরকম একটা ধারণা আমাদের মজ্জাগত। কিন্তু আমরা একটু আগের লেকচারে দেখেছি যে যুগপত্তা কিন্তু মোটেই সবার জন্য একরকম নয়। দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান একজনের জন্য 0 হলেও আরেকজনের জন্য সেটা 0 নাই হতে পারে। কাজেই এই যে জিনিসটা বললাম সেটা ভালো করে বুঝতে গেলে আবার আমাদের এই দুটি ঘটনা, দুটি ইভেন্টকে ভালো করে বুঝতে হবে। একটি ঘটনা হলো আমার গাড়ির সামনের মাথাটা ডান দিকের দাগটা বা গ্যারেজের পেছনের দেয়াল ছোঁয়া, আর অন্য ঘটনাটি হলো আমার গাড়ির পেছনের দিকটা গ্যারেজের সামনের দেয়াল বা মাটিতে বাদিকের দাগ ছোঁয়া। মাটিতে যে দাঁড়িয়ে আছে সে বলছে এই দুটি ঘটনা ঘটেছে 3 মিটার ব্যবধানে, কারণ দাগ দুটোর মধ্যে ব্যবধান 3 মিটার, কিন্তু ঘটেছে একসঙ্গে। তা আমরা আগের দিন দেখেছিলাম যে যদি একজন পর্যবেক্ষক বলে যে দুটি ঘটনা এল দূরত্বে একই সঙ্গে ঘটেছে, তখন আরেকজন বলবে না, এই দুটি ঘটনা একসঙ্গে ঘটেনি, এবং এই ঘটনাগুলোর মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে L ইন্টু ভি ইন্টু গামা বাই সি স্কোয়ার। এখন দেখা যাক এই যুগপত্তা যে সবার জন্য একরকম নয়, সেই ধারণাটা ব্যবহার করলে আমরা এখানে কি করে ব্যাপারটা বুঝতে পারি। মাটিতে যে দাঁড়িয়ে আছে তার কথা তো এতক্ষণ বললাম, এখন আমার কথায় আসি। আমি কি বলবো? এই যে দুটি ঘটনা যেটা এখানে এ আর বি বলা হয়েছে, এই দুটি ঘটনা কিন্তু একসাথে ঘটেনি। এ
আমি যেদিকে যাচ্ছি সেদিকে আরো বেশি করে যে আছে, মানে আমি ডান দিকে যাচ্ছি, ডান দিকে যে বেশি আছে সেটি আগে ঘটবে। এবং কতক্ষণ আগে ঘটবে? উত্তর হচ্ছে ওই এল মানে 3 মিটার, তাকে ভি মানে 0.8 সি দিয়ে গুণ করতে হবে, তাই গামা মানে 5/3 দিয়ে গুণ করতে হবে, এবং শেষে এটাকে সি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এই এত কিছু করলে আমরা যা পাবো সেটা হচ্ছে যে আমার জন্য এই দুটো ঘটনা কিন্তু একসঙ্গে ঘটেনি, দুটোর মধ্যে সময়ের ব্যবধান কত? 4 মিটারকে সি দিয়ে ভাগ করলে যা হয় তাই, 4 মিটার বাই সি। এখানে 4 মিটার বাই সি এই সময়টা তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে ঠিক এটাই যে আমার কাছে কিন্তু গ্যারেজটা 0.8 সি বেগে এগিয়ে আসছে, এবং এই 0.8 সি বেগে আসলে 4 মিটার বাই সি হচ্ছে ঠিক ততটাই সময় যতটা গেলে আমার যে 3.2 মিটার গাড়িটা বেরিয়েছিল মাটিতে আঘাত বা দিকের দাগটা সেটাকে ঠিক পেরিয়ে যেতে পারে। আরেকবার বলি, আমার কাছে যখন আমার গাড়ির সামনের মাথাটা ডান দিকের দাগটাকে ছুঁয়েছে, ঠিক সেই সময় কিন্তু বাদিকের দাগটা মোটেই পেছনের মাথাকে ছোঁয়নি, 3.2 মিটার বেরিয়ে আছে আমার পেছনের মাথাটা। কিন্তু এই যে বাদিকের দাগ এবং ডান দিকের দাগ দুটোই গোটামারিটাই আমার সাপেক্ষে কিন্তু 0.8 সি বেগে এগিয়ে আসছে। কাজে ওই যে 4 মিটার বাই সি, যেটা আমি এই দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধানকে বলছি, ঠিক সেই সময়ের ব্যবধানই কিন্তু দরকার বাদিকের দাগটার পক্ষে 3.2 মিটার অতিক্রম করার জন্য, 0.8 সি ইন্টু 4 মিটার বাই সি। কাজেই দেখাই যাচ্ছে যে আমি যে বলছি আমার গাড়ি ওই দুটো দাগের মধ্যে আটেনি, আর আমার মাটিতে দাঁড়ানো বন্ধু যে বলছে এটে গেছে, এই দুজনের কথার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। দুজনই কিন্তু একই দুটি ঘটনার কথা বলছি, তফাৎ শুধু এটুকুই, সে বলছে এই দুটি ঘটনা যুগপৎ হয়েছে, আমি বলছি হয়নি। যুগপৎটা যেহেতু আমরা সবাই অ্যাবসলিউট মনে করতাম, সবার জন্য সত্য মনে করতাম, সেই জন্যই এই ব্যাপারটা সম্বন্ধে আমাদের খটকা লাগছে। যেই আমরা বুঝে যাব যে যুগপৎটা আসলে আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা হতে পারে, তখন কিন্তু এখানে আর কোনো ধাঁধা থাকবেই না। আসলে বিশেষ আপেক্ষিকতাবাদে এরকম আরো অনেক ধাঁধা আছে, কিন্তু ধাঁধাগুলোর বেশিরভাগই কিন্তু এই রকম। ধাঁধাগুলোর অধিকাংশ ক্ষেত্রে উৎপত্তি হচ্ছে এখান থেকে যে আমরা আমাদের সাধারণ বুদ্ধি, কমন সেন্স যেটাকে বলি, সেটা অনেক সময় লাগাতে চেষ্টা করে ধাঁধায় পড়ে যাই। কেন পড়ে যাই? কারণ এটা মেনে নিতে হবে আমাদের সাধারণ বুদ্ধি বলতে আমরা যেটাকে বুঝি সেটা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকেই এসছে, এবং অভিজ্ঞতাটা হয়েছে আমাদের চারপাশে যা দেখি তা থেকে। আবার বলেছি, আমাদের জ্ঞানের সীমা মানে আমাদের অভিজ্ঞতার সীমা কিন্তু খুব সীমিত। তা তুলনায় জ্ঞানের সীমাটা আরো অনেক বড়, কিন্তু সেই আরো বহু দূরে চলে যেতে গেলে, আমাদের অভিজ্ঞতা যেটা সীমা তার থেকে অনেক দূরে বেরিয়ে যেতে গেলে আমাদের কিন্তু অঙ্ক, লজিক এইগুলো ব্যবহার করা ছাড়া কোনো গতি থাকবে না। সেখানে কিন্তু আমরা যদি আমাদের চারপাশের জীবন থেকে তুলে আনা বোধ ব্যবহার করার চেষ্টা করি, অনেক সময়ই সেখানে খটকা লেগে যেতে পারে। এবার তো গেল, এই ধাঁধাটার সমাধান হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরো কিছু জিনিস যেটা আমাদের চেনা, সেগুলোকে আমরা এই যে আপেক্ষিকতাবাদের যে চেহারাটা আমরা দেখলাম তার সাথে মেলাবার চেষ্টা করব। প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে ডপলার এফেক্ট। এখন ডপলার এফেক্ট জিনিসটা এটা আমরা সবাই জানি, এবং এটা দিয়েই আমরা কিন্তু লেকচারটা শুরু করেছিলাম। মনে করুন যে কে ফ্যাক্টর বলে যে জিনিসটা আমরা কথা বলেছি সেটা কিন্তু আসলে ডপলার ফ্যাক্টর। অ্যালিস টাউ সময় অন্তর অন্তর একটা আলোর সিগন্যাল পাঠাচ্ছিল, তার হাতের ফ্ল্যাশ লাইটটা অন অফ করছিল। বব যে অ্যালিসের সাপেক্ষে নড়ছে, সে টাউ এর থেকে বেশি সময়ের ব্যবধানে সেকে পাচ্ছিল, এবং এই দুটি ব্যবধানের অনুপাতকে আমরা বলছিলাম ডপলার ফ্যাক্টর। এবং এই যে ব্যাপারটা যে সমান সমান সময়ে ঘটা যে কোনো ঘটনা দুজন পর্যবেক্ষকের কাছে আলাদা আলাদা সময়ের ব্যবধানে করতে পারে, যদি তাদের মধ্যে একজন একজনের সাপেক্ষে চলে,
এটাই হচ্ছে ডপলার এফেক্ট। তা আমরা সেই ডপলার এফেক্টটা এখন আমাদের এই যে আলোর সিগন্যাল দিয়ে আরেকভাবে বোঝার চেষ্টা করব। আমরা এখানে শেষমেশ যেটা পাবো সেটা হচ্ছে কে ফ্যাক্টরটাই বেরোবে, এবং কে ফ্যাক্টর কত সেটা তো আমরা প্রথম লেকচারেই কষে ফেলেছি, কিন্তু এটাকে অন্যভাবে একটু বোঝার চেষ্টা করছি। এই ছবিতে দেখাই যাচ্ছে দুজন পর্যবেক্ষক আছে, একজন স্থির বা সে নিজের সাপেক্ষে স্থির, আর তার সাপেক্ষে আরেকজন দৌড়ে চলে যাচ্ছে। তাহলে যে দৌড়চ্ছে সে হচ্ছে বব, আর যে স্থির আছে বা যার সাপেক্ষে আমরা জিনিসটা দেখছি সে হচ্ছে অ্যালিস। অ্যালিস কি করছে? টি সময়ের ব্যবধানে, ক্যাপিটাল সি সময়ের ব্যবধানে দুটো আলোর রশ্মি পাঠাচ্ছে ববের দিকে, এবং আমরা এখন কষে বের করার চেষ্টা করছি যা আমরা শিখেছি এতক্ষণ অব্দি, মানে এই চলমান ঘড়ি আসতে যাওয়া ইত্যাদি থেকে, সেগুলো ব্যবহার করে বোঝার চেষ্টা করছি যে বব সেগুলো কত ব্যবধানে পাবে। দেখা যাক। তাহলে ধরে নেওয়া যাক বব যখন অ্যালিসের ঠিক পাশাপাশি ছিল, ঠিক সেই সময় অ্যালিস, না এটা আমি একটু ভুল বললাম, ধরে নেওয়া যাক বব যখন অ্যালিসের থেকে ডি দূরত্বে পৌঁছে গেছে, সেই সময় অ্যালিস প্রথম আলোর সিগন্যালটা পাঠিয়েছে। সেই আলোর সিগন্যালটা ববের কাছে পৌঁছবে। কখন পৌঁছবে সেটা কিন্তু আমরা আগের দিন ভালো করেই দেখেছি। যদি সেটা T1 সময়ে পৌঁছয়, তাহলে সেই সময় আলো অ্যালিসের থেকে CT1 দূর অব্দি পৌঁছবে, বব অব্দি, আর বব সেই সময় দৌড়ে যাবে VT1। বব যেহেতু সেই সময় শুরুতেই ডি দূরত্ব এগিয়ে আছে, তা ডি প্লাস VT1 হবে CT1। এ তো একদম সহজ জ্যামিতি, আর সেখান থেকে কষলেই বেরিয়ে যাবে CT1 মাইনাস VT1 হচ্ছে ডি, মানে T1 হচ্ছে ডি বাই সি মাইনাস ভি। আগেও বলেছি, আরেকবার মনে করিয়ে দিই, এই ফলটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা এখানে আপেক্ষিক বেগ ব্যবহার করে এটা কষতে পারি, কিন্তু পারি না। কেন পারি না সে কথা আমরা পরে বলবো। কিন্তু ফলটা এটা যে বব যখন অ্যালিসের থেকে ডি দূরত্বে চলে গেছে, তখন যদি অ্যালিস তার প্রথম আলোর সিগন্যালটা পাঠায়, সেটা ববের কাছে পৌঁছবে ডি বাই সি মাইনাস ভি সময় পরে। এরপরে অ্যালিস আরেকটা সিগন্যাল পাঠাবে, কিন্তু পরের সিগন্যালটা যেটা পাঠাবে সেটা অ্যালিস তার ঘড়ি অনুযায়ী আরো ক্যাপিটাল টি সময় পরে পাঠাচ্ছে। তা ততক্ষণে কিন্তু বব আরো ভি টাইমস ক্যাপিটাল টি দূরে সরে গেছে। মানে তখন যে মুহূর্তে দ্বিতীয় সিগন্যালটা পাঠানো হয়েছে, সেই মুহূর্তে বব কিন্তু অ্যালিসের থেকে ডি প্লাস ভি ইন্টু ক্যাপিটাল টি এই দূরত্বে আছে। তাহলে পরের সিগন্যালটা কখন অ্যালিস দেখবে বব পেয়েছে? উত্তর হচ্ছে সিগন্যালটা পাঠানোর আরো T2 সময় পরে। সিগন্যাল পাঠানোর পরে T2 সময় মানে ততক্ষণে আলোটা CT2 দূরত্ব গেছে। বব তার আলোটা পাঠানোর সময় যেখানে ছিল সেখান থেকে আরো VT2 সরে গেছে, এবং ঠিক একই ভাবে দেখানো যায় যে T2 হবে ডি প্লাস VT বাই সি মাইনাস ভি। অবশ্যই দ্বিতীয় পালসটা কখন পৌঁছবে? T2 এ পৌঁছবে না, কারণ T2 হচ্ছে কতক্ষণ পরে পালসটা পাঠানোর। তার মানে পালসের যেহেতু প্রথম পালসে ক্যাপিটাল টি সময় পরে পাঠানো হয়েছে, দ্বিতীয় পালসে পৌঁছবে T2 প্লাস ক্যাপিটাল টি সময়, মানে ডি প্লাস VT বাই সি মাইনাস ভি প্লাস ক্যাপিটাল টি এই সময়। তাহলে এই দুটি যে পালস, আলোর যে রশ্মি, সেটা ববের কাছে পৌঁছলো, এই দুটোর মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর খুব সোজা, এই T2 প্লাস ক্যাপিটাল টি মানে দ্বিতীয় রশ্মিটা পৌঁছানোর সময় থেকে T1 বাদ দিলেই পাওয়া যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে সময়ের ব্যবধান আমরা বলছি, এটা কে মাপছে? এটা মাপছে কিন্তু অ্যালিস। অ্যালিস বলেছে প্রথম রশ্মিটা গিয়ে পৌঁছেছে T1 সময়, দ্বিতীয় রশ্মিটা গিয়ে পৌঁছেছে ক্যাপিটাল টি প্লাস স্মল T2 সময়। তা এই সহজ অ্যালজেব্রা, অত্যন্ত সহজ বীজগণিত করলেই পাওয়া যাবে, এটা হচ্ছে ক্যাপিটাল টি বাই 1 মাইনাস ভি বাই সি। এবং তোমরা যারা 11 ক্লাসে ডপলার এফেক্ট পড়েছো, তারা হয়তো এরকম একটা ফর্মুলা পড়েছো।
অন্তত শব্দের ডপলার এফেক্টের সময় তো এটা পড়েছ নিশ্চয়ই। তো এখানে জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সময়ের ব্যবধান সেটা কে মেপেছে অ্যালিস। তাহলে বব সময়ের ব্যবধানটা কি দেখবে? এবার খেয়াল করে দেখা যাক যে দুটি ঘটনার মধ্যে এই সময়ের ব্যবধান, সেই দুটি ঘটনা কি কি? অ্যালিসের পাঠানো প্রথম আলোর রশ্মিটা ববের কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে প্রথম ঘটনা। অ্যালিসের পাঠানো দ্বিতীয় আলোর রশ্মিটা ববের কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। এই যে দুটি ঘটনা অ্যালিসের জন্য বোঝাই যাচ্ছে আলাদা আলাদা জায়গায় ঘটেছে, কিন্তু ববের জন্য দুটোই কিন্তু ঘটেছে ববের সামনে, কারণ ববের কাছে রশ্মি দুটো পৌঁছেছে। কাজে এই দুটি ঘটনার জন্য বব কিন্তু একই জায়গায় আছে, বা ববের সাপেক্ষে বলা উচিত, ববের সাপেক্ষে এই দুটি ঘটনা একই জায়গায় ঘটেছে। তার মানে এই দুটি ঘটনার মধ্যে যে সময়ের ব্যবধান বব মাপবে সেটি হচ্ছে এই দুটি ঘটনার মধ্যে প্রপার টাইম বা হাতঘড়ি সময়। তার মানে সেই সময়টা কিন্তু অ্যালিসের মাপার সময় থেকে ছোট। কতটা ছোট? ওই √1 - v²/c² এই ফ্যাক্টর দিয়ে ছোট। তাহলে বব এই দুটি ঘটনার মধ্যে সময় যেটা মাপবে সেটা কিন্তু ক্যাপিটাল T/1 - v/c নয়, তাকে আবার √1 - v²/c² দিয়ে গুণ করতে হবে। আগেও বলেছিলাম টাইম ডাইলেশন ফর্মুলা ব্যবহার করতে গেলে আগে ঠিক করতে কে প্রপার টাইম মাপছে কে মাপছে না। এখানে বব মাপছে, তাই ডেল্টা টি বব, তাকে √1 - v²/c² দিয়ে ভাগ করলে ডেল্টা টি অ্যালিস পাওয়া উচিত ছিল। এখানে আমি সেটা উল্টে ডেল্টা টি ববটা কষার জন্য ব্যবহার করছি। কষলে দেখা যাবে এই গুণটা অত্যন্ত সোজা করলে দেখা যাবে টি ক্যাপিটাল টি ইন্টু √1 + v/c/1 - v/c। এই ফর্মুলাটা আমাদের খুব চেনা, কারণ এই v/c যেহেতু বিটা, এটা হচ্ছে √1 + β/1 - β। এটা কি? এটা আমাদের সেই পরিচিত কে ফ্যাক্টর। সে তো হতে বাধ্য, কারণ কে ফ্যাক্টর মানেই তো তাই যে অ্যালিস যদি ক্যাপিটাল টি সময় অন্তর আলোর রশ্মি পাঠাতে থাকে তাহলে বব সেগুলো কে টাইমস ক্যাপিটাল টি পরপর পাবে। আমরা আগে দেশকাল মাপার যে সহজ নিয়মটা বলেছিলাম সেটা দিয়েই কোশ্চেন বের করতে পেরেছিলাম যে এই ক্যাপিটাল কে ফ্যাক্টরটা হচ্ছে √1 + β/1 - β। এখানে আমরা আবার সে একই জিনিস পেলাম, আরেকটু সহজভাবে বলবো না, কিন্তু আরেকটু চেনা জানা জিনিসের মধ্যে দিই। স্রেফ সময় এবং বেগ এর যে অঙ্ক আমরা ক্লাস 8-এ করে থাকি সেইগুলো ব্যবহার করেই কিন্তু বের করলাম যে বব কতক্ষণ অন্তর অন্তর এই সিগন্যালগুলো দেখতে পাবে। ক্লাস 8-এর যা শিখেছিলাম তার থেকে একটাই জিনিস বেশি লাগছে এখানে, যে এই যে সময়ের ব্যবধান যেটা অ্যালিস মাপছে সেটা আমরা কিন্তু ক্লাস 8 বিদ্যা দিয়েই করতে পারি, কিন্তু ববেরটা বের করতে গেলে আমাকে টাইম ডাইলেশন ফর্মুলাটা লাগাতে হচ্ছে। এটাই নতুন, তা নইলে কিন্তু মাধ্যমিকের আগে যা পড়েছি তাই দিয়েই কিন্তু এগুলো সবই বোঝা যায়। কাজেই এই হচ্ছে আমার ডপলার এফেক্ট। টাইম ইন্টারভাল গুলো বড় হয়ে যায়, মানে একজন চলমান পর্যবেক্ষকের কাছে টাইম ইন্টারভাল গুলো বড় হয়ে যায়। কত বড় হয় না, √1 + v/c/1 - v/c। এটা নতুন কথা কিছু না, এটা আমরা প্রথম লেকচারেই দেখেছিলাম, কিন্তু এটা আমরা একটু অন্যভাবে দেখলাম। এইবার টাইম ইন্টারভালের কথা যেমন হলো সে একইভাবে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, যদি আমরা ভাবতাম যে এখানে আলোটা জ্বলছে নিপছে এরকম না করে আরো অনেকভাবে তো সমান সময়ের অন্তরাল ভাবা যায়। যেমন আলোর মধ্যে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে সেগুলো ওঠে নামে একটা বিশেষ কম্পাঙ্কে। তো সেই কম্পাঙ্কগুলো কি হবে, যে দূরে সরে যাবে তার জন্য কিন্তু ঠিক এই একই ফ্যাক্টর দিয়ে সেগুলো কমে যায়, মানে কে ইনভার্স দিয়ে গুণ হবে √1 - v/c/1 + v/c। আমি যদি কোনো জিনিসের থেকে দূরে সরে যাই বা কোনো জিনিস যদি আমার থেকে দূরে সরে যায়, আপেক্ষিকতাবাদ বলে যে এই দুটোর মধ্যে কোনো তফাৎই নেই, তখন আমরা কি দেখব, সে যে আলোটা ছাড়ছে সে আলোর কম্পাঙ্ক কিন্তু কমে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে আমরা যদি বিশ্বব্রহ্মাণ্ডের সব তারার দিকে তাকাই তা দেখব অধিকাংশ তারাই কিন্তু যে আলোটা ছাড়ছে তার কম্পাঙ্ক আসলে স্থির থাকলে যা হওয়া উচিত ছিল তার থেকে কম। এটাকে আমরা বলি রেড শিফট। আলোটা লাল আলোর যেহেতু কম্পাঙ্ক কম, সেহেতু এই জিনিসটাকে বলা হয় রেড শিফট, ইউনিভার্সাল রেড শিফট।
এবং এর থেকেই কিন্তু বোঝা গিয়েছিল যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা সদা প্রসারণশীল, সে বেড়ে চলেছে। সেটা নিয়ে আরো অনেক অনেক কথা বলা যায়, সেটা একেবারে পুরোপুরি অন্য গল্প হয়ে যাবে। কাজেই আপাতত আমরা কাজের কথায় ফিরে আসি, বা আপেক্ষিকতাবাদের কথায় ফিরে আসি। আপেক্ষিকতাবাদের একটা ব্যাপারে খটকা তো লাগাই উচিত। আমরা সারা জীবন শিখে এসেছি যে একজন অবজারভারের বা পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর বেগ যদি ইউ হয়, আর অন্য একজন পর্যবেক্ষক যদি প্রথম জনের সাপেক্ষে ভি বেগে দৌড়য়, তো তার কাছে ওই প্রথম বস্তুটির বেগ হবে ইউ মাইনাস ভি। বা উল্টো দিক দিয়ে দেখতে গেলে, যে আমার সাপেক্ষে দৌড়চ্ছে ভি বেগে, সে যদি দেখে কোন একটা জিনিস তার সাপেক্ষে ইউ বেগে দৌড়ে যাচ্ছে, তাহলে আমি দেখবো ইউ প্লাস ভি। এটাই তো আমরা এই কি বলে রিলেটিভ ভেলোসিটি কষার জন্য ব্যবহার করে থাকি সবসময়। বা দেখে আমরা ভেলোসিটি অ্যাডিশন রুল, গতি যোগ করার সূত্র, আমরা শিখে এসেছি, 11 ক্লাসে তো এটাই শিখেছি। তাই যদি হবে, তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের যে দ্বিতীয় সিদ্ধান্তটা ছিল, মূল সিদ্ধান্ত যে আলোর বেগ সবার জন্যই এক, সেটা কি করে খাটবে? কারণ সেটা অনুযায়ী তো একজনের জন্য যদি সি হয়, তাহলে আরেকজনের জন্য সি প্লাস বি বা সি মাইনাস বি হতে বাধ্য, যেটা হতে পারে না। কারণ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের দ্বিতীয় সূত্র বলেই দিচ্ছে, দ্বিতীয় সিদ্ধান্ত বলেই দিচ্ছে যে সবার জন্যই আলোর বেগ এক। যে কারণে আমি বারবার বলছি যে এই একটু আগে যে আমরা যে অঙ্কগুলো দেখলাম, যেখানে ডি বাই সি মাইনাস বি করে সময় কষা হলো, সেখানে কিন্তু সি মাইনাস বিটা রিলেটিভ ভেলোসিটি ধরলে চলবে না। ওগুলো কিন্তু ববের সাপেক্ষে আলোর বেগ এরকম ভাবে বলা ভুল হবে। কিন্তু তাহলে যদি একজন পর্যবেক্ষক আরেকজনের সাপেক্ষে ভি বেগে দৌড়ায়, আর তার সাপেক্ষে যদি আরেকজন ইউ বেগে দৌড়ায়, তা প্রথম পর্যবেক্ষকের সাপেক্ষে সেই শেষের বস্তুটির বেগ কত হবে? ইউ প্লাস বি তো হবে না। তাহলে কি কত হবে সেটা কি করে বের করবো? উত্তরটা কিন্তু খুব সোজা। উত্তরটা কি করে বের করবো সেটা কিন্তু ওই কে ফ্যাক্টরের মধ্যেই তার উত্তর লুকিয়ে আছে, খুব সহজে। এই যে গল্পটা, এটা কে সহজ করে বলার জন্য আমরা দুজন পর্যবেক্ষকের বদলে 3 জনের কথা বলি, বা 3 বন্ধুর কথা বলি। অ্যালিসা বব তো ছিলই, তার সঙ্গে চার্লিও যোগ হয়েছে। ধরা যাক বব অ্যালিসের সাপেক্ষে ভি বেগে চলছে, আর ববের সাপেক্ষে চার্লি ইউ বেগে চলছে। তার প্রশ্নটা হলো, অ্যালিসের সাপেক্ষে চার্লির বেগ কত? এই বেগ যেটাকে আমরা বলছি ডাব্লিউ, সেটা কত? এখন দেখা যাবে যে বেগের সম্বন্ধে এই কথাটা বলাটা একটু শক্ত, তার থেকে অনেক সহজ হচ্ছে কে ফ্যাক্টরের সম্বন্ধে এই কথাগুলো বলা। আর একটু ভাবলেই বোঝা যাবে যে খুব জোরে যখন কোনো জিনিস আমার সাপেক্ষে চলে, তখন তার বেগ মাপাটা কিন্তু বেশ শক্ত। কিন্তু তখন তার থেকে যে আলোটা বেরোচ্ছে, সেটা যদি আমি একটা যন্ত্র দিয়ে মেপে নিই তার কম্পাঙ্ক কত, তাহলে কিন্তু আমি সহজেই কে ফ্যাক্টরটা মাপতে পারবো। এবং খুব দ্রুত ধাবমান জিনিসের ক্ষেত্রে কিন্তু কে ফ্যাক্টরটাই মাপা হয়, গতিবেগ নয়। আমরা চারপাশের জীবনে গতিবেগ দেখে অভ্যস্ত বটে, কিন্তু হয়তো কে ফ্যাক্টর জিনিসটাই আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা সম্বন্ধেই কথা বলা হয়তো উচিত ছিল, যদি আমরা অভ্যাসে বসে বেগের সম্বন্ধে কথা বলি। তা এটা বুঝতে গেলে আবার সেই একই জিনিস, সেই কে ফ্যাক্টরের বশবর্তী হওয়া যাক। অ্যালিস ধরা যাক দুটো সিগন্যাল পাঠিয়েছে টি সময় অন্তর। সেই দুটো যে সিগন্যাল, সেটা বব পাবে কতক্ষণ অন্তর পাবে? k1 টি অন্তর। এবং যেখানে k1 স্কোয়ার রুট অফ 1 প্লাস বি বাই সি বাই 1 প্লাস বি বাই সি। k1 বলছি কেন? কারণ ববের সাপেক্ষে চার্লি আছে, সেই ডপলার ফ্যাক্টরটাকে আমরা বলবো k2। এখন চার্লি কতক্ষণ অন্তর পাবে? এর উত্তর কিন্তু খুব সোজা। এই দুটো সিগন্যাল ধরা যাক ববকে টপকে চার্লির কাছে গেছে, ববের কাছে সিগন্যাল দুটো পৌঁছেছিল ববের ঘড়িতে k1 টি সময় অন্তর। খেয়াল করতে হবে এটা কিন্তু k1 টিটা ববের ঘড়িতে। তাই বব তো বলতেই পারে যে আমি এই দুটো সিগন্যালকে পাঠিয়ে দিলাম চার্লির কাছে k1 টি সময় অন্তর অন্তর। তাহলে চার্লি সেটা কখন পাবে? চার্লির যদি কে ফ্যাক্টর, ডপলার ফ্যাক্টর
ববের সাপেক্ষে হয় কে টু, তাহলে নিশ্চয়ই কে টু গুণ দ্বিগুণ করতে হবে, মানে কে টু ইন্টু কে ওয়ান টি সময় অন্তর। এখানে কে টুটা কিন্তু হচ্ছে স্কোয়ার রুট অফ 1 প্লাস ইউ বাই সি বাই 1 মাইনাস ইউ বাই সি। তার মানে কি, অ্যালিস সিগন্যাল পাঠালো ক্যাপিটাল টি সময় অন্তর, চার্লি পেল কে টু কে ওয়ান টি সময় অন্তর। তার মানে অ্যালিসের সাপেক্ষে চার্লির কে ফ্যাক্টরটা কত, কে টু ইন্টু কে ওয়ান। তার মানে যোগ করার নিয়ম খটোমটো হলেও হতে পারে, কিন্তু কে ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু নিয়মটা খুব সহজ, জাস্ট কে ফ্যাক্টরটা গুণ, স্রেফ গুণ হয়ে যায়, আর কিছু হয় না। তবে এই হচ্ছে আমার ভেলোসিটি অ্যাডিশন রুলের ডপলার এফেক্ট বা ডপলার ফ্যাক্টর দিয়ে লেখা সহজ নিয়ম, ডপলার ফ্যাক্টর গুণ হয়। আর যদি আমরা এটাকে আমাদের পরিচিত জিনিস মানে ভেলোসিটি সাপেক্ষে আবার বলতে চাই, তাহলে কি হবে, কে থ্রি মানে চার্লির কে ফ্যাক্টর অ্যালিসের সাপেক্ষে, সেটাকে আমি চার্লির বেগ অ্যালিসের সাপেক্ষে দিয়ে লিখতে পারবো স্কোয়ার রুট অফ 1 প্লাস ডাব্লিউ বাই সি বাই 1 মাইনাস ডাব্লিউ বাই সি। আর এই দূরত্ব হচ্ছে কে ওয়ান আর কে টু। তাহলে এই দাঁড়ালো। এরপর কিন্তু বাকিটা খুব সোজা, বাকিটা আবার সেই আমাদের ছোটবেলায় শেখা অ্যালজেব্রার মজার নিয়ম, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। একবার এটাকে দুটো দিককে বর্গ করবো, তারপর কম্পোনেন্ডো ডিভিডেন্ডো লাগাবো, লাগালেই ডাব্লিউ বেরিয়ে যাবে ইউ প্লাস বি বাই 1 প্লাস ইউ বি বাই সি স্কোয়ার। এই অ্যালজেব্রাটা খুব মজার, এটা হাতে করে নিজেরাই করা উচিত। তাই দেখা গেল যে যে ফর্মুলাটা আমরা জানতাম ইউ প্লাস বি, সেটা কিন্তু পাল্টে এরকম ইউ প্লাস বি বাই 1 প্লাস ইউ বি বাই সি স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমরা একদিন ভুল জানতাম কি করে? উত্তরটাও এখানে খুব সোজা। আমরা চারদিকে যেসব জিনিসপত্র দেখে থাকি তাদের জন্য ইউ আর ভি দুটোই কিন্তু আলোর বেগের সাপেক্ষে অন্তত খুব ছোট। কাজে ইউ বাই সি আর বি বাই সি এই দুটি সংখ্যাই কিন্তু খুবই ছোট একের তুলনায়। দুটো খুব ছোট সংখ্যা গুণ করলে তাদের গুণফল আরো অনেক অনেক ছোট হয়ে যায়। তার ফলে ইউ বি বাই সি স্কোয়ার এই জিনিসটা হরের মধ্যে একের সাথে যোগ আছে, একের সাপেক্ষে সেটা এতই নগণ্য যে আমাদের চোখেই পড়ে না। কাজে আমরা ইউ প্লাস বি নিয়ে দিব্যি সন্তুষ্ট থাকি। আর একটা জিনিস দেখা যাক, ওই যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের দ্বিতীয় সিদ্ধান্ত, যদি চার্লি না হয়, এটা ববের পাঠানো একটা আলোর কণা হতো, তা বব দেখতো ভিটা হচ্ছে সি, না ভুল বললাম, আমরা ধরে নিচ্ছিলাম বব অ্যালিসের সাপেক্ষে ভি বেগে এগোচ্ছে, তাহলে ববের সাপেক্ষে চার্লির বেগ, চার্লি যদি চার্লি না হয় আলোর কণা হয়, তাই ববের সাপেক্ষে চার্লির বেগ হচ্ছে সি। আর যদি এখানে সি বসাই ইউ এর জায়গায়, তাহলে কি পাচ্ছি, সি প্লাস বি বাই 1 প্লাস সি বাই সি স্কোয়ার। তার মানে সি প্লাস বি বা ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস সি বি। সব কাটাকুটি করে যাওয়ার পরে খুব সহজে দেখা যাচ্ছে উত্তরটা হচ্ছে সি। তার মানে বব যদি চার্লিকে দেখে আলোর বেগে এগোতে, মানে চার্লি যদি সত্যি সত্যি আলোর কণা হয়, তা অ্যালিসও কিন্তু চার্লিকে দেখবে, মানে আলোর কণাটিকে দেখবে সি বেগেই এগোতে। এটা কোনো প্রমাণ নয়। প্রমাণ নয় কেন? কারণ এটা প্রমাণ করার জন্য, বা এটাকে প্রমাণ মনে হচ্ছে সেটা করার জন্য আমরা যা যা লাগিয়েছি সেগুলো সবই কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ ধরেই। তার মানে তার মধ্যে ধরাই আছে যে আলোর বেগ সবসময় সি আসবে। তো দেখা যাচ্ছে অন্তত আমরা যা ধরেছি আর যা আসছে তার মধ্যে কোনো ফারাক নেই। কাজেই সবটাই নিজেদের মধ্যে খাপ খেয়ে যাচ্ছে। এইবার আমরা আরেকটা জিনিস ভাবার চেষ্টা করি। এতক্ষণ অ্যালিস আর ববের কথা অনেক ভাবলাম, যে অ্যালিস সিগন্যাল পাঠালো, বব অব্দি পৌঁছলো, বব থেকে ফেরত এলো। এবার ধরা যাক অ্যালিস সিগন্যাল পাঠিয়েছে বটে, সেটা ফেরত এসছে অন্য কোনো একটা জায়গা থেকে, কোনো একটা ঘটনা থেকে, যেখানে বব নেই, ববও নেই, অ্যালিসও নেই। কাজে এই হচ্ছে সেই রকম অবস্থা যেখানে কিন্তু টাইম ডাইলেশন ফর্মুলা লাগানো যাবে না। কারণ দুটি ঘটনা, আবার দুটি কোথা থেকে এলো না, অ্যালিস আর বব তো টি ইকুয়াল টু 0 একসঙ্গে ছিল। আমরা যখনই বলছি কোনো ঘটনা ঘটেছে টি সময়, তার মানে টি ইকুয়াল টু 0 থেকে সে টি সময় পরে। সবসময় কিন্তু আমরা টি ইকুয়াল টু 0 ঘটনা
আর ওই ঘটনা, এই দুটি ঘটনার কথা বলছি। তো এই দুটি ঘটনাই কিন্তু অ্যালিসের মধ্যে একটিতে অ্যালিসা বব একসঙ্গে ছিল, তারপর অ্যালিস দাঁড়িয়ে আছে, অন্তত নিজের সাপেক্ষে দাঁড়িয়ে আছে, আর বব অ্যালিসের সাপেক্ষে দৌড়ে চলেছে। আর এই যে ঘটনাটার কথা আমরা বলছি, যেটা আসলে দ্বিতীয় ঘটনা, সেটি কিন্তু অ্যালিস বা বব কারোর কাছেই হয়নি। কাজে যে দুটি ঘটনার মধ্যে ব্যবধান আমরা বলছি T=0 আর এই ঘটনার মধ্যে, এই দুটি ঘটনা কিন্তু অ্যালিসের জন্য একই জায়গায় নয়, ববের জন্য একই জায়গায় নয়। তো তাহলে সেক্ষেত্রে অ্যালিস আর বব এই দুটি ঘটনার মধ্যে যে সময় বা কোথায় ঘটেছে এগুলো বলবে, সেগুলোর মধ্যে সম্পর্ক কিরকম হবে সেটা আমরা এখন বের করব। তার জন্য জিনিস ভাবা যাক যে এই সেই ছবি যেখানে আমরা আগে দেখে অভ্যস্ত, যে এটা অ্যালিসের টি ভার্সেস এক্স ডায়াগ্রাম। এটা হচ্ছে অ্যালিসের ওয়ার্ল্ড লাইন, নীলটা ববের ওয়ার্ল্ড লাইন, আর এই ড্যাশ দিয়ে আঁকা কালো দাগটা হচ্ছে T=0 যদি একটা আলোর কণিকা ছাড়া হতো সে কিভাবে এগোতো। তার জন্য T=x হতো, খেয়াল করে দেখা যাক সিটা হচ্ছে 1। তাহলে আমরা সেক্ষেত্রে কিরকম দেখতাম, সেই বব এগিয়ে চলেছে। এবার T1 সময় অ্যালিস একটা সিগন্যাল পাঠালো, সেটা কোথাও না কোথাও ধাক্কা খেয়ে আবার অ্যালিসের কাছে T2 সময় ফেরত এসছে। প্রশ্ন হচ্ছে যেখানে ধাক্কাটা খেয়েছে তার দেশকালের পরিমাপ কত, তার স্পেস টাইম কোঅর্ডিনেটস কত, অ্যালিসের জন্য কত, ববের জন্য কত। আচ্ছা, অ্যালিস যেটা সিগন্যালটা পাঠিয়েছে T1 সময়, সেটা ববের কাছে কখন পৌঁছেছে, KT1 সময়। খেয়াল করা যাক এই KT1টা কিন্তু ববের ঘড়িতে, আর সেই সিগন্যালটা যদি অ্যালিসের কাছে ফেরত এসে থাকে T2 সময়, তাহলে সেটা ববকে টপকেছে কখন, সেটা বলাটা খুব সোজা। কারণ বব যখনই ববের কাছে সিগন্যালটা পৌঁছবে, তখন থেকে তো বব বলতে পারে আমি আলোটা পাঠিয়েছিলাম যে T2 সময় অ্যালিসের কাছে পৌঁছেছে। কাজেই ববের ক্ষেত্রে কিন্তু এই যে সিগন্যালটা গিয়ে ধাক্কাটা লেগে ফিরে এসে ববের কাছে এসছে যে সময়টা, সেটা হচ্ছে T2/k। এইবার এক্স আর টি মাপার জন্য অ্যালিস কি নিয়ম লাগাবে? অ্যালিস বলবে আমি T1 সময় সিগন্যাল পাঠিয়েছি, T2 সময় সিগন্যালটা ফিরে এসছে, তার মানে মোট অতিবাহিত সময় হচ্ছে T2 - T1। সেই সময় সেটা ইন্টু সি, এত দূরত্ব অব্দি আলোটা এসছে, কাজেই কত দূরে হয়েছে, সি ইন্টু T2 - T1/2, কারণ গিয়ে ফিরে এসছে। আর হয়েছে কখন, এই T1 আর T2 ঠিক মাঝখানে, মানে T1 + T2/2-তে। এই হচ্ছে অ্যালিসের জন্য এই যে ঘটনাটা, আলোটা ফিরে আসা, তার স্পেস টাইম কোঅর্ডিনেট। টি হচ্ছে হাফ T2 + T1, এক্স হচ্ছে C/2 ইন্টু T2 - T1। তো এতে গেলে অ্যালিসের কথা। বব কি বলবে? মজা হচ্ছে পদার্থবিদ্যার নিয়ম যেহেতু সবার জন্যই এক, অ্যালিস যেরকম ভাবে দেশকাল মাপে, ববও কিন্তু ঠিক সেইভাবেই দেশকাল মাপে। তফাৎ হচ্ছে অ্যালিস T1 সময় সিগন্যাল পাঠিয়ে T2-তে ফেরত পায়, সেটা অ্যালিসের ঘড়িতে T1 আর T2। বব সেরকম ববের ঘড়িতে সিগন্যাল গিয়ে যখন ফিরে এসছে সেইগুলো ব্যবহার করবে। তাই ববের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একদম এক, কিন্তু বব কি কাজে লাগাবে, KT1 যে সময় বব বলতে পারে আমি সিগন্যালটা পাঠিয়েছিলাম, আর T2/k যে সময় আবার বব বলবে যে আমার কাছে সিগন্যালটা এসেছিল। কাজে একই ঘটনার জন্য বব যদি বলে ঘটনা কাল হচ্ছে T' আর ঘটেছে X' দূরত্বে, তা T' আর X' হচ্ছে একদম এই একই ফর্মুলা, শুধু T2-র জায়গায় T2/k আর T1-এর জায়গায় KT1। এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, বা সমীকরণ পদ্ধতি পেলাম, এটা একটা আর এটা একটা, এই দুটোর মধ্যে থেকে আমি যদি T1 আর T2 মানে অ্যালিসের হাত ঘড়িতে যে সময় দুটোতে সিগন্যালটা গেছে আর ফিরেছে, এইটাকে যদি বার করে দিই এখান থেকে, তাহলেই কিন্তু আমি কি পেয়ে যাব, এক্স আর টি এর সাপেক্ষে X', T' কত, মানে কোনো ঘটনার দেশকাল পরিমাপক সংখ্যা এক্স আর টি
যদি অ্যালিস বলে এক্স আর টি, বব কত বলবে সেটা কিন্তু আমরা এখান থেকেই পাবো। তো তার আগে একটা জিনিস দেখা যায়, একটা মজার জিনিস। আমি যদি এই দুটোর দিকে তাকাই, সহজেই দেখা যাচ্ছে যে টি টু প্লাস টি ওয়ান বাই টু আর টি টু মাইনাস টি ওয়ান বাই টু, এটা খুব সোজা সংখ্যা, টি আর এক্স বাই সি। এবার দুটোর খুব সহজে বেরিয়ে আসে ওই বাচ্চা বয়সে শেখা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা থেকে, যে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা পাই 4ab, এবং সেটা ব্যবহার করলে আমরা খুব সহজেই পেয়ে যাব টি স্কোয়ার টি টু প্লাস টি ওয়ান বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স বাই সি হোল স্কোয়ার, মানে টি টু মাইনাস টি ওয়ান বাই হোল স্কোয়ার বাই টু হোল স্কোয়ার হচ্ছে 4 টাইমস টি ওয়ান বাই টু টি টু বাই টু, মানে শুধু টি ওয়ান টি টু। তো এটা মজার রেজাল্ট, কিন্তু তার থেকেও বেশি মজার হচ্ছে এটা যে সেই একই জিনিস কিন্তু আমরা যদি টি প্রাইম আর এক্স প্রাইমকে নিয়ে করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে টি টু বাই কে ইন্টু কে টি ওয়ান, কিন্তু সেখানে তো কেটা কেটে যাবে, মানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার। অ্যালিস যে সময় মেপেছে ঘটনাটার এবং অ্যালিস যে দূরত্ব মেপেছে ঘটনাটার, সেই দুটো নিয়ে যদি আমি টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার এই জিনিস তৈরি করি, সেটা কিন্তু টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ারের সাথে সমান হবে। এখন এই জিনিসটা কিন্তু বেশ মজার, এবং এর ফল কিন্তু খুব সুদূর প্রসারী। এটার কথা আমরা পরে আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে বলবো, কিন্তু আপাতত একটা জিনিস বলে রাখি যে আমরা যদি সাধারণ দ্বিমাত্রিক পৃথিবীতে বা ত্রিমাত্রিক পৃথিবীতে কোনো বিন্দুর কোঅর্ডিনেটস বলি এক্স ওয়াই আর জেড, আর যদি কেউ এসে আমার কোঅর্ডিনেট ফ্রেমটা ঘুরিয়ে দেয়, তখন সেটা হয়ে যায় এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। কিন্তু একটা জিনিস এক থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিন্তু এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার সাথে সমান থাকে, কারণ কোঅর্ডিনেট ফ্রেম ঘুরে গেলেও দূরত্ব কিন্তু পাল্টায় না। এখানে আমরা মজার জিনিস দেখছি, এটা প্রায় সেরকম, কিন্তু তফাৎ হচ্ছে একটা মাইনাস সাইন আছে, টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার, বা এটাকে সি স্কোয়ার দিয়ে গুণ করে বলতে হবে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা অনেকটা আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দুটো ফ্রেমের জন্য এক হওয়া যেরকম, অনেকটা কিন্তু এটা সেরকম, কিন্তু তফাৎ হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দুজন পর্যবেক্ষকের জন্য এক। মাইনাস সাইনটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকেই কিন্তু আস্তে আস্তে ধারণা করা যায় যে কোনো না কোনোভাবে টাইমটাকে আর স্পেসটাকে আলাদা রাখলে আর একেবারেই চলবে না, ওগুলোকে একসঙ্গে নিয়ে আমাদের ভাবতে হবে। এই আপেক্ষিকতাবাদের থেকে যে চতুর্মাত্রিক দেশকালের জন্ম, যেটা আমরা বলে থাকি যে হঠাৎ করে ফোর্থ ডিমেনশন চলে এলো, সেটা কিন্তু আদৌ হঠাৎ করে নয়। এটা কথা আমরা পরে আরো অনেক বিস্তারিতভাবে বলবো। তাহলে দেখা গেল এই যে ইন্টারভাল, এটা অনেকটা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যে ইন্টারভাল তার মতোই, সেখানে কোঅর্ডিনেট গুলো স্কোয়ার যোগ করা হয়, এখানে কিন্তু এটা বিয়োগ করা হচ্ছে। কিন্তু খুব যেটা জরুরি সেটা হচ্ছে এই ইন্টারভালটা যাকে বলে অভেদ বা ইনভেরিয়েন্ট। একজন পর্যবেক্ষক যা দেখছে আরেকজন তাই দেখবে। মজার কথা হচ্ছে এই যে খুব ছোট্ট সহজ জিনিস, এখান থেকেই কিন্তু শুরু করে আবার আপেক্ষিকতাবাদে বেশিরভাগ জিনিস প্রমাণ করে দেওয়া যায়। মানে আমরা এতক্ষণ ধরে যা বলেছি, আমি দেশকাল মাপা, কে ফ্যাক্টর, এগুলো যদি কিছুই না শিখে শুধু জানতাম যে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ত্রিমাত্রিক পৃথিবী হলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই জিনিসটা দুজন পর্যবেক্ষক একই মাপতে বাধ্য, সেখান থেকেই কিন্তু আবার শুরু করে এই যে চলমান ঘড়ি আসতে চলে, চলমান রুলার ছোট হয়ে যায়, এগুলো সব বের করে দেওয়া যেত। তো সেগুলো কথা আমরা আবার পরে আসবো, কিন্তু আপাতত দেখা যাক যে কথা আমরা শুরু করেছিলাম সেটা কি হবে। যে আমরা যদি এক্স প্রাইম আর টি প্রাইমকে বের করতে চাই টি আর এক্স এর সাপেক্ষে,
মানে অ্যালিস যদি বলে কোনো ঘটনা ঘটেছে টি সময় এবং এক্স দূরত্বে, তাহলে বব কি বলবে? তাহলে আমাদের কি করতে হবে? ওই T1 আর T2 এই দুটো জিনিসকে তাড়াতে হবে। তাওটা খুব সোজা, কারণ প্রথম দুটো ইকুয়েশন থেকে T1 আর T2 কিন্তু বের করে নেওয়ার খুব সোজা। সাধারণ বীজগণিত যোগ করব আর বিয়োগ করব T আর X বাই C কে, তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে T2 হচ্ছে T প্লাস X বাই C আর T1 হচ্ছে T মাইনাস X বাই C। এটা যেমন অঙ্ক করে বেরোবে সেটা যেমন ঠিক, তার সাথে সাথে এটা ভাবা খুব সোজা যে টি সময় যে ঘটনাটা ঘটেছে তার আগে আলোটা গেছে X বাই C সময় ধরে, তার মানে বেরিয়েছিল নিশ্চয়ই T মাইনাস X বাই C সময়, আর তারপরে আরো X বাই C সময় লেগেছে আলোটা ফিরতে, T প্লাস X বাই C নিশ্চয়ই T2। তা যেভাবেই আমরা এখানে পৌঁছই না কেন, অঙ্ক করে হোক বা একদম ক্লাস 8 বিদ্যে লাগিয়েই হোক, T2 আর T1 বেরিয়ে গেল, আর T2 আর T1 যেই বেরিয়ে গেল সেগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু T প্রাইম আর X প্রাইম বেরিয়ে যাবে। T প্রাইম কত হবে? ওই T2 আর T1 যেটা আমরা বের করলাম সেটা যদি আমরা বসিয়ে দিই, T2 হচ্ছে T প্লাস X বাই C আর T1 হচ্ছে T মাইনাস X বাই C, সেটা এখানে সেফ বসিয়ে দিচ্ছি। T প্লাস X বাই C মানে T2 বাই K প্লাস T মাইনাস X বাই C মানে T1 ইন্টু K। এবার আর কিছু না, এবার আমরা শুধু এই T আর X কে আলাদা করে নেব। এখানে T এর সঙ্গে এবার 1 বাই K এটাতে আছে আর এখানে আছে K, এই দুটো একসাথে নিয়ে নেব, আর X এর যে দুটো জায়গায় আছে সেই দুটোকে একসাথে নিয়ে নেব। তাহলেই হয়ে যাবে হাফ ইন্টু K প্লাস 1 বাই K ইন্টু T মাইনাস হাফ ইন্টু K মাইনাস 1 বাই K ইন্টু X বাই C। এই যে হাফ ইন্টু K প্লাস 1 বাই K এটা কিন্তু আমাদের খুব চেনা, কারণ এটা হচ্ছে K স্কোয়ার প্লাস 1 বাই 2K, মানে কি এটাই হচ্ছে সেই গামা। আর দ্বিতীয় ফ্যাক্টরটা কত? সেটা হচ্ছে K স্কোয়ার মাইনাস 1 বাই 2K, সেটা আমাদের সরাসরি অতটা চেনা না হতে পারে, কিন্তু সেটা হচ্ছে আসলে K স্কোয়ার মাইনাস 1 বাই K স্কোয়ার প্লাস 1 ইন্টু K স্কোয়ার প্লাস 1 বাই 2K। আর K স্কোয়ার প্লাস 1 বাই 2K তো গামা, আর K স্কোয়ার মাইনাস 1 বাই K স্কোয়ার প্লাস 1 হচ্ছে বিটা। তাহলে এই ফ্যাক্টরটা হচ্ছে বিটা ইন্টু গামা, এটা হচ্ছে গামা, এটা বিটা ইন্টু গামা। তার মানে যদি গামাটা দূরতেই আছে যদি বার করে নিই, তাহলে গামা ইন্টু T মাইনাস বিটা X বাই C, বা বিটা যেহেতু V বাই C, VX বাই C স্কোয়ার, তাহলে এগুলো সব একসাথে মিলিয়ে লিখলেই দাঁড়াবে একটা ফর্মুলা। তার আগে এক্স প্রাইমটা ঠিক একইভাবে আমরা করে নিতে পারি, ওই একদম এক অঙ্ক। এক্স প্রাইমের ফর্মুলাতে T2 আর T1 বসিয়ে দেবো, বসিয়ে যদি T ওয়ালা টার্ম আর X ওয়ালা টার্মগুলোকে আলাদা করি তাহলে এটা আসবে, এবং এরপর খুব সহজেই দাঁড়িয়ে যাবে যে K আর 1 বাই K এগুলোকে যদি আমি ওই সহজ অ্যালজেব্রা করে V এর সাপেক্ষে লিখি, তাই দাঁড়িয়ে যাচ্ছে T প্রাইম আসছে T মাইনাস VX বাই C স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস V স্কোয়ার বাই C স্কোয়ার, X প্রাইম আসছে X মাইনাস VT বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস V স্কোয়ার বাই C স্কোয়ার। একটা জিনিস দেখা যাক, যদি ববের বেগ অ্যালিসের সাপেক্ষে খুব কম হয়, কম মানে কাকে আমরা কম বলছি? আলোর বেগের সাপেক্ষে খুব কম হয়, তাই রোজকার জীবনের পক্ষে বেশ বড়সড় বেগ হতেই পারে, কিন্তু আলোর বেগের সাপেক্ষে সেটা খুব কম, তাহলে কিন্তু V বাই C সংখ্যাটা খুব ছোট। তাহলে এই যে নিচে যেটা বসে আছে সেটা প্রায় 1, আর উপরে এই VX বাই C স্কোয়ার এটা কিন্তু প্রায় 0। তার মানে আমরা কি পেলাম? সেই আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা এটা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে অ্যালিসের মাপ যদি X আর T হয়, তাহলে ববের মাপ হবে T প্রাইম হচ্ছে শুধু T, মানে সময়টা সবার জন্যই এক যে আমরা বলে থাকি, তার কারণ হচ্ছে তফাৎটা আমরা বুঝতে পারি না, এই VX বাই C স্কোয়ারটা খুব ছোট বলে, বা এইটা প্রায় 1 কাছাকাছি বলে। আর X প্রাইমটা আসবে X মাইনাস VT, এটাই তো আমরা 11 ক্লাসে ব্যবহার করে এসেছি, যে আমি যদি একটা জিনিস দেখি T সময় হয়েছে আমার থেকে X দূরত্বে, তো যে আমার সঙ্গে ছিল T ইকুয়াল টু 0-তে কিন্তু V দূরত্বে V বেগে এগোচ্ছিল, সে নিশ্চয়ই দেখবে X মাইনাস VT দূরত্ব হতে তার থেকে। এই যে 11 ক্লাসে শেখা বা তার আগেও শিখতেই পারি এই সহজ নিয়মটা, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এটা ঠিক কখন? যখন আমার সাপেক্ষে অন্য পর্যবেক্ষকের বেগটা আলোর বেগের থেকে অনেক অনেক কম।
দুটির মধ্যে ঠিকঠাক যে সম্পর্ক সেটা হচ্ছে এটা, টি প্রাইম হচ্ছে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এক্স প্রাইম হচ্ছে এক্স মাইনাস ভিটি বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সমীকরণগুলো কিন্তু আইনস্টাইনের আগে থেকেই লোকে বের করেছিল, লোরেন্স বের করেছিলেন। কিভাবে তিনি সেই সম্পর্কে পৌঁছেছিলেন সেই গল্পটা বেশ মজার, কিন্তু তার মধ্যে আমরা এখন যাচ্ছি না। সেই জন্য এগুলোর নাম হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশন। আমরা যে প্রশ্নটা প্রথম ভিডিওতেই করেছিলাম যে দুজন অবজারভারের মধ্যে কেউই যদি ঘটনার বর্তমান না থাকে তাহলে তাদের মধ্যে সময় বা স্থান কিভাবে সম্পর্কিত, উত্তর হচ্ছে এভাবে। এই লোরেন্স ট্রান্সফরমেশনটা আবার আপেক্ষিকতাবাদের মূল সূত্রগুলোর মধ্যে একটা আমরা ধরে নিতে পারি। অধিকাংশ বইতে আমরা প্রথমে কোনো না কোনো ভাবে লোরেন্স ট্রান্সফরমেশনটা কি করে এসছে সেটা দেখাই, তারপর সেখান থেকে বাকি যা যা আমরা এতক্ষণ বললাম, এই টাইম ডাইলেশন, লেংথ কন্ট্রাকশন, এগুলো সব দেখানোর চেষ্টা করি। পরের ভিডিওতে আমরা আবার লোরেন্স ট্রান্সফরমেশনে ফেরত আসবো এবং লোরেন্স ট্রান্সফরমেশনের টার্মসে বোঝার চেষ্টা করব আপেক্ষিকতার বিভিন্ন জিনিসপত্র। আগেই বলেছি, আবার বলছি, একই জিনিস বারবার বিভিন্নভাবে বোঝার মধ্যে দিয়ে কিন্তু বোঝাটা পোক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো সব পরের ভিডিওর জন্য রইল। আজ এই অবধি।